আজকের ডেটে যখন আপনারা গাড়ি কিনতে যাবেন তখন আপনাদের কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেরকম পেট্রোল আছে, যেরকম ডিজেল আছে, যেরকম সিএনজি পেট্রোল আছে, এর সাথে সাথে ইভি আছে। তো অনেকের মনেই কোশ্চেন আসে, আর আমার কাছে অনেকগুলো ডিএম আসে যে আমি কোন গাড়িটা নেব, আমি কি সিএনজি নেব নাকি আমি পেট্রোল নেব নাকি আমি ডিজেল নেব। অবভিয়াস যে ডিজেল গাড়ি একটু কস্ট এফেক্টিভ হয় বা হতো, কিন্তু আজকের ডেটে হয়তো সেটা হয় না, আর ফিউচারে হয়তো সেটা হবে না, কারণ ডিজেল নিয়ে যেই সব হচ্ছে তাতে তো আমার মনে হয় না যে কিছু একটা হতে পারে মানে ডিজেল মানে কস্ট এফেক্টিভের দিক দিয়ে ডিজেলটা। সিএনজির সবার প্রথমে এই যেটা সবার একটা কোশ্চেন যে সিএনজি গাড়ি নেব, সিএনজি গাড়ির তো বহুত বড় প্রবলেম, এত লম্বা লাইন, সিএনজি স্টেশনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর আপনার সিএনজির অ্যাবিলিটিও নেই। যখন অ্যাবিলিটির কথাতেই এলো, ইন্ডিয়াতে টোটাল 58,000-এর মতো ফিউল স্টেশন আছে, মানে যেটা পেট্রোল পাম্প বলা হয় আর সেখানে সিএনজি কিন্তু স্টেশন মাত্র 5,000 পেট্রোল পাম্প স্পেসিফিকভাবে সিএনজির জন্য আছে, অথবা পেট্রোল পাম্পের মধ্যে যেখানে সিএনজি আছে সে সবটা মিলিয়েই কিন্তু 5,000-এর বেশি সংখ্যাটা না। কিন্তু এই সংখ্যাটা আপনার কমও লাগতে পারে, কিন্তু যদি আপনার এই সংখ্যাটা কম মনে হয় তাহলে আমি আপনাকে একটা কথা বলি যে এই 5,000 সিএনজি স্টেশনের সাথে কিন্তু আজ ইন্ডিয়া ওয়ার্ল্ডের সেকেন্ড সিএনজি পাম্প ইউনিট, সিএনজি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হিসেবে, প্রথমে চায়না তারপরে ইন্ডিয়া। তো তার মানে এটা আমরা কিন্তু বুঝতেই পারছি যে 5,000 হলেও কিন্তু এটা ঠিকঠাক আছে, কিন্তু সিএনজির আরও বেশি ডিমান্ড আছে, সাপ্লাই একটু কম আছে। তো এটা নিয়ে আমি আগে আসবো যে কেন যে ডিমান্ড আর সাপ্লাইটাকে মেনটেন করা দরকার, না করলে কি হবে, এটার মানে ইতিহাসেও এটার বড় কিন্তু এক্সাম্পল পাওয়া গেছে, নালে কিন্তু পুরো মানে শেষই হয়ে যাবে হিসাবপত্র। তো আজকে মূলত এই ভিডিওতে আমরা পুরো সিএনজির ইতিহাস, সিএনজির ভবিষ্যৎ, ইতিহাস, ভবিষ্যৎ, বর্তমান, তিনটে নিয়েই পুরো ডিটেলে কিন্তু কথা বলবো। আর এটা নিয়ে অবশ্যই কথা বলবো যেটা সব থেকে বড় কোশ্চেন, যে আপনার কোন গাড়িটা নেওয়া উচিত আজকের ডেটে, সিএনজি নেওয়া উচিত নাকি ডিজেল নেওয়া উচিত বা পেট্রোল নেওয়া উচিত। তো সিএনজি কি, সবার আগে আমরা এটা বুঝে নিই। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেরকমভাবে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সেরকমভাবেই কিন্তু সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কিন্তু এলপিজির থেকে এটা অনেক বেশি সেফ আর অনেক বেশি বেটার, কারণ এলপিজি মারুতি কিন্তু 2006-07 তাদের গাড়িতে কিন্তু দেওয়া শুরু হয়েছিল। অলদো ওয়েস্ট বেঙ্গলের দিকটাতে খুব একটা আসেনি, আফটার মার্কেট কিছু গ্যারেজ বাড়ির সিলিন্ডার নিয়েই গাড়িতে লাগাতো, স্পেশালি মারুতি ওমনিতে। কিন্তু বাইরে গুজরাট বা আহমেদাবাদে এলপিজি 2006-07 কিন্তু মারুতির ওয়াগনারে কিন্তু আসতো। তো সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আমি যেরকমভাবে আপনাদের বললাম। তো সিএনজি পাওয়াটাও খুব ইজি, ঠিক সেরকমভাবেই থেকে বা মেরিন লাইফস থেকে, যেগুলো মাটির তলে অনেক বছর, লাখো বছর ধরে পড়ে আছে, সেখান থেকেই গ্যাস তৈরি হয়, সেমভাবে পেট্রোলিয়ামের মতোই ড্রিল করে সেই গ্যাসটা বের করতে হয়। তো এটা মানে ইজি বের করা, আর এবং মানে এর রসদও আছে, আর এটা কিন্তু ইভির থেকেও বেটার আছে, কারণ এটাতে নাইট্রোজেন, CO2, প্রোপেন, ইথেন এগুলো মিক্স করে সিএনজি তৈরি হয়, আর এটা ইভির থেকে বেটার। কেন এটা ইভির থেকে বেটার সেটা আমি আগে বলবো। আর এটাও আমার একটা কোশ্চেন যে ইভিকে গ্রিন এনার্জি বলে, মানে এটা কোথা থেকে গ্রিন এনার্জি এলো যে ইভির সম্বন্ধে, এটাও আমি একটু জানতে চাই। কিন্তু সিএনজি যেহেতু ফসিল ফিউল, তো এটা আর কি খুব ক্লিয়ার বার্ন হয়, আর এটা ইমিশনও কম করে সিএনজি। আর সিএনজির খুব একটা মানে স্মেলও নেই, এলপিজি যেরকম একটা স্মেল আছে না, আর এলপিজি স্মেল হওয়ার পিছনে কারণও একটা আছে, যে এলপিজি কিন্তু মানে হাওয়ার থেকে একটু ভারী, তো এলপিজিটা নিচে সেট হয়ে যায় এলপিজি, এই জন্য এলপিজিতে কিন্তু আগুন ধরার চান্স অনেক বেশি। সিএনজি হাওয়ার থেকে হালকা, তো সিএনজি কিন্তু উড়ে চলে যায়, তো এই জন্য কিন্তু সিএনজি সেফও অনেক। আর প্রায় আমি যদি বলি যে পেট্রোলের থেকে প্রায় 20% বেশি সেভ করে সিএনজি, আর অ্যাপ্রক্স আপনি ধরে নিন 25%-এর মতো আশেপাশে এটা কিন্তু পেট্রোলের থেকে বেশি মাইলেজ দেয়, কারণ ওই পেট্রোলে ফিউল ইঞ্জেকশনে গিয়ে যেভাবে বার্ন হয় না, সিএনজি গ্যাস তো আর পুরো কম্প্রেসড গ্যাস, তো ওই গ্যাসের এফেক্টিভনেস একটু কম যায়। হ্যাঁ, এতে একটু প্রবলেম আছে যে আপনার গাড়ির একটু হয়তো স্পিড, যদি আপনার কার এনথুজিয়াস্ট হন, গাড়ি চালাবেন, তো ওই ফিল পাবেন না একটু পেট্রোলে যে ফিলটা পাওয়া যায়। অবশ্যই যে বার্নিং ব্যাপারটা একটু আলাদা হয়ে যাচ্ছে, এটাতে বার্নিং ব্যাপার একটু আলাদাই হচ্ছে সিএনজিতে, কারণ সিএনজিতে গ্যাসের থ্রুতে বার্ন হচ্ছে, আর ওটা পেট্রোলের থ্রুতে গিয়ে বার্ন হচ্ছে, তো দুটোর পাওয়ার একটু কম হবে। এটা খুব একটা যে 10-20 ব্যাপার তা না, অলদো এটা 19-20 ব্যাপার না, এটা 15-20 ব্যাপার। মানে সিএনজিতে আছে, যদি আপনি ট্রাফিকের মধ্যে, যদি শহরের মধ্যে চালান, তো কোথায় আপনি আর 4,000 RPM-এ 3,000 RPM-এ গিয়ার শিফট করবেন, কোথায় গাড়িটা আনবেন? তো শহরের জন্য বেশি মানে ঠিকই আছে, একটু এসিও একটু কম পারফর্ম করে, বাট ঠিক আছে, চলবে। ট্যাক্সিরা তো মানে কলকাতাতে এখন তো মানে সদ্য সিএনজি এলো, কিন্তু বাইরে তো সিএনজি চলছে, তো
কোনো কিন্তু প্রবলেম নেই। হন্ডার যে আইভিটেক ইঞ্জিন যেগুলোতে আছে, হন্ডা সিটি ফিটি, তারপর আপনার হন্ডা আমেজ, এগুলোতে কিন্তু সিএনজি খুব সাকসেস। সিএনজির ইতিহাস যদি বলি তাই সিএনজি ওই 1700 সালের আশেপাশে স্ট্রিট লাইটের জন্য সিএনজি ইউজ হতো। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ক্রুড অয়েলের যখন খুব সংকট পড়ে গেল, তখনও সিএনজি কিন্তু একটা মাস মার্কেট প্রোডাকশন হিসেবে ইউজ হওয়া শুরু হলো, কারণ তখন ওই পেট্রোলিয়ামের খুব একটা সমস্যা ছিল। কিন্তু তখনকার সিএনজি আর এখনকার সিএনজির মধ্যে রাত আর দিন তফাৎ আছে, কারণ তখন সিএনজি ট্যাঙ্কিগুলো যদি আপনি এই ছবিতে দেখেন অনেক বড় বড় ছিল, আর সেটাতে কোনো প্রেশারই ছিল না। কিন্তু এখন মূলত আফটার মার্কেট বা কোম্পানি ফিটেড সিএনজি কিন্তু 2000 থেকে 3600 পিএসআই প্রেশার থাকে সেই ট্যাঙ্কে, আর এই প্রেশারই মেজার করে যে আপনি কম্প্রেসড করে কত বেশি সিএনজি রাখতে পারবেন। তো এটা হলো মূলত সিএনজির ইতিহাস। আর সিএনজি ইন্ডিয়াতে কবে এলো? সিএনজি ইন্ডিয়াতে তো 2000 সালে চলে এসছে। প্রথমে আহমেদাবাদ, মুম্বাইয়ের এই দিকটাতে সিএনজি ছিল, আফটার মার্কেট ছিল, কোম্পানি ফিটেড ছিল না। 2010-এর আশেপাশে মারুতি কিন্তু এটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল, তাদের মারুতি সুজুকি অল্টোর সাথে কিন্তু প্রথম সিএনজি তারা ইন্ট্রোডিউস করেছিল, এবং সেটা ইন্ডিয়ার প্রথম গাড়ি ছিল। ইন্ডিয়া অবশ্যই সিএনজিতে কিন্তু অনেক লেট, কিন্তু যাই হোক লেট থাকুক তবুও কিন্তু সিএনজি নেটওয়ার্ক এখন হচ্ছে। আর গভর্নমেন্টও কিন্তু সিএনজি কে নিয়ে দেখা যাচ্ছে যে খুব বেশি সিরিয়াস। তার পিছনেও কারণগুলো আমি একে একে আপনাদের বলবো। সিএনজি দেরিতে হলেও এসছে, মানে কিছু হচ্ছে। আর যদি আমি চায়নার কথা বলি, চায়নাতে 1998-এর আশেপাশে কিন্তু সিএনজি চলে এসেছিল, পাবলিক ট্রান্সপোর্টে সেই সময়কার সিএনজি ইউজ হতো। কিন্তু ইন্ডিয়াতে গভর্নমেন্টও খুব বেশি সিএনজি কে নিয়ে কনসার্ন, সেই জন্য কিন্তু ইন্ডিয়াতে ভাবনগর গুজরাতের মধ্যে কিন্তু বিশ্বের প্রথম সিএনজি টার্মিনাল হচ্ছে, যেটা মোটামুটি 7,50,000 কোটি টাকা খরচা হবে সেই সিএনজি টার্মিনাল বানাতে। আর এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের প্রথম সিএনজি টার্মিনাল। ওই 4000 কোটি টাকার পুরো ইন্ডিয়াতেও সিএনজির পাইপলাইনও বসে যাবে, যাতে ডোর স্ট্রেপ কানেক্টিভিটি, তারপরে রেলওয়ের জন্য কানেক্টিভিটি, সমস্ত জায়গাতে যাতে সিএনজি খুব ইজিলি পৌঁছানো যায়। গভর্নমেন্ট কিন্তু এটার জন্য কিন্তু চেষ্টা করছে। এবং ইন্দোরেও কিন্তু ইন্ডিয়ার প্রথম বায়োগ্যাস সিএনজি প্ল্যান্টও হচ্ছে, যেখান থেকে বায়োগ্যাসের থ্রুতে সিএনজি প্রোডাকশন হবে। এটা বায়োগ্যাসের থ্রুতে ইন্দোরে কিন্তু হচ্ছে। কিন্তু সিএনজি একটু লেট। কিন্তু পাকিস্তানের যদি আমি কথা বলি, পাকিস্তানে কিন্তু সিএনজি চলে এসেছিল আগে, কিন্তু ওই যে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম না যে ডিমান্ড আর সাপ্লাইকে মেনটেন করতে হবে। পাকিস্তানে সিএনজি 2013-তে পাকিস্তানের 21% গাড়ি অলমোস্ট সিএনজিতেই চলতো, কিন্তু এত গাড়ি সিএনজিতে চলার পরেও প্রায় 3300 পাম্প শাটডাউন হয়ে গেছে, আর 20,000 লোকের চাকরি চলে গেছে। তার পিছনে কারণটা কি জানেন? কারণ পাকিস্তানে সিএনজির পাম্প এত ছিলই না। সিএনজি তো পাকিস্তান ইম্পোর্ট করতো, কিন্তু সিএনজির নেটওয়ার্কই ছিল না। যত ফ্যাক্টরি চলতো তাদেরই সিএনজি রিকোয়ারমেন্ট ফুলফিল হতো না, এই সমস্ত গাড়িওয়ালা সিএনজি নিয়ে চলে যেত। এর জন্য সরকার তখন কি করতো, যে সিএনজি পাম্পকে মাঝে মাঝে কাট অফ করে দিত। আচ্ছা, সিএনজি পাম্পকে যখন মাঝে মাঝে কাট অফ করে দিত, সিএনজি পাম্পের বাইরে লম্বা লাইন, পাম্পের তো স্টাফ, মেনটেনেন্স, স্যালারি সবটাই দিতে হতো। তাদের কাছে সিএনজি নেই, তারা বিক্রি করতে পারতো না। তো এই করে 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 কিন্তু পাকিস্তানে 20,000 লোকের চাকরি চলে গেছে, 3,300-র আশেপাশে সিএনজি পাম্প কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা খুব বেশি জরুরি। যদি আপনার কাছে ডিমান্ড যেরকম আছে, আপনাকে সাপ্লাই নেটওয়ার্কও বানাতে হবে। আর গভর্নমেন্ট সেটার জন্য খুব ফোকাস করছে। এই জন্যই যেটা আমি আপনাদের বললাম যে ভাবনগরে 7,05,000 কোটি টাকার বড় সিএনজি টার্মিনাল সরকার বানাচ্ছে, ইন্দোরে বায়োগ্যাস সিএনজি প্লান্ট বানাচ্ছে। তো সমস্ত কাজ কিন্তু সরকার এইভাবে করছে যাতে কোনো রকমের প্রবলেম না হয়। আর আমাদের যে পেট্রোলিয়াম মিনিস্টার আছে এইচ.এস. পুরী, উনিও এটা বলেছে যে 2025-এর মধ্যে এই 5,000 যে সিএনজি পাম্প আছে সেটা অ্যাপ্রক্স 8,000 হয়ে যাবে। তো এটাও একটা বড় কারণ যে আগামী দিনে সরকার কিন্তু খুব সিরিয়াস নিচ্ছে সিএনজিতে, মানে সিএনজির ভবিষ্যৎ কিন্তু খুব ভালো আছে। ইন্ডিয়াতে একটু সিএনজি গাড়ি কম বিক্রি হয়, তার পিছনে অনেক কারণ আছে। অনেকেই মনে করে সিএনজি গাড়ি নেবো তো বুট স্পেসই আমার চলে যাবে। মানে টাটা পাঞ্চের মধ্যে আপনি দেখবেন সিএনজি 2টো ট্যাঙ্ক আছে, তো ওটাতে কিন্তু বুট স্পেস কোনো রকমই আপনার যাচ্ছে না, বুট স্পেসও আপনার সমান আছে, তো কোনো রকমের কোনো প্রবলেমই নেই। তো এরকম অনেক ব্র্যান্ডই এখন কাজ করছে, কারণ আফটার অল ইভির থেকে তো অনেক বেটার। আপনার রেঞ্জ এনজাইটি তো হবে না, আপনার মনের মধ্যে এটা থাকবে না যে আমার গাড়ি 200 কিলোমিটার চলবে, আমার গাড়িটা একবার চার্জ দিলে আমি আর কোথাও যেতে পারবো না। দেখুন, আমরা গাড়ি কিনি না, গাড়ি মানে যতই আমরা লোকালে চালাই তবু আমাদের মানে অ্যাজ আ মিডল ক্লাস যদি আমি বলি যে আমাদের একটাই গাড়ি যথেষ্ট। তো একটা গাড়ি আমরা কিনি, আমরা গাড়ি কিনে ভাবি যে না আমরা ওই একটা গাড়ি নিয়ে লোকালেও যাব, কোথাও দূরে গেলে দূরেও চলে যাবো। যেমন এই মহাকুম্ভ হলো, তো যদি আপনার কাছে একটা ইভি গাড়ি থাকতো আপনি তো ভাবতেই পারতেন না যে আপনি ইভি গাড়ি নিয়ে যাবেন। কিন্তু যদি আপনার কাছে একটা সিএনজি থাকতো তো আপনি সিএনজিতে গেলেন, রাস্তায় আপনি পেট্রোলে চলে গেলেন। এটা একটা কারণ আর কি। সিএনজি গাড়িতে আমি বললাম যে একটা পিকআপের সমস্যা আছে, তো আপনি সিএনজি অফ করে যদি পেট্রোলে চালান তো আপনার পিকআপের কিন্তু আর কোনো সমস্যা খুব একটা হবে না। ইভির যদি আমি একটু শর্টে কথা বলি, ভিডিওর শুরুতে বললাম না যে ইভি কে গ্রিন ট্যাগ কে দিল, কারণ ইভিতে এরকম কিছু রেয়ার এলিমেন্ট ইউজ হয়, যেরকম অ্যাজ এক্সাম্পল টেলোরিয়াম বলে একটা এলিমেন্ট ইউজ হয়, যেটা 0.0000% মানে পৃথিবীতে পাওয়া যায়, যেটা REE মানে রেয়ার আর্থ এলিমেন্ট, মানে যেটা খুব কম পাওয়া যায়। তো ইভি তৈরি করতে সেই সব জিনিস, ইভির যেই ব্যাটারিটা
লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো তৈরি করতে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো লাগে। আর ইভি ইমিশন করে না এরকম না, আর ইভি কোনো মানে গ্রিন এনার্জি বা এরকম কিছু আমার তো মনে হয় না। আর আরও বেশি সিএনজি মানে দরকার আছে এই ইভির কিছু মিনারেলস আছে, যেরকম আমি আপনাদের বললাম টেলোরিয়াম, এগুলো কিন্তু মোস্টলি আফ্রিকান কান্ট্রিতে পাওয়া যায়। আর আফ্রিকান কান্ট্রিতে আইভরি কোস্ট বা ঘানা বা নাইজেরিয়া এগুলোতে কিন্তু মোস্টলি কিন্তু চায়নার কন্ট্রোল। তো এগুলো কিন্তু যে কোনো সময় এক্সপেন্সিভ হয়ে যেতে পারে বা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো এই জন্য একটু ব্যাটারি বা এই সমস্ত জিনিস আমার মনে হয় গ্লোবাল মার্কেট থেকে একটু কম করে সিএনজির দিকে বেশি ফোকাস করা উচিত, কারণ এটা প্র্যাকটিক্যাল। সিএনজি প্র্যাকটিক্যাল, খুব একটা ওভার প্রাইসও না, পেট্রোল গাড়ির থেকে প্রায় 1 লাখের মতো বেশি, কিন্তু আপনার সব প্রবলেমই কিন্তু সলভ করে দেবে। মানে মিথস আছে না যে সিএনজির গাড়িতে ইঞ্জিনের ডিউরেবিলিটি কমে যায়, সিএনজির গাড়ি 2 লাখ 3 লাখ কিলোমিটার 4 লাখ কিলোমিটারও কিন্তু গাড়ি চলে। আপনি যদি ট্যাক্সিগুলো দেখেন, এখানে তো কলকাতাতে খুব একটা প্রচলিত হয়নি, কিন্তু বাইরে যদি আপনি দিল্লি ফিলির ওইদিকে যদি দেখেন, মোস্টলি কেন 99% গাড়ি সিএনজিতেই চলে, আর 2-3 লাখ কিলোমিটার আরামসে গাড়ি চলে। ওই পেট্রোলে গাড়ি স্টার্ট করে তারপরে সিএনজিতে চালাবেন, কিছু মানে মেনটেন করে কিন্তু চলে, কোনো প্রবলেম হয় না। আর আজকের ডেটে হাইব্রিড গাড়ির যা দাম, তো হাইব্রিড গাড়ি তো আমি এক সাইডেই রাখলাম যে ব্যাটারি আর পেট্রোল মুশকিল আর কি। এটা হাইব্রিড গাড়ির ব্যাটারিও চেঞ্জ করতে হবে, আবার এটা মেনটেনেন্স খরচা অনেক বেশি। ইভির মধ্যে রেঞ্জ এনজাইটি, ইভি কোথায় যাবে না যাবে, দূরে যাওয়া যাবে না, দুটো গাড়ি রাখতে হবে, তো এটা একটা বড় প্রবলেম। ডিজেল গাড়ি তো সরকার চাই না বোধহয় যে আর চলুক, এখন 10 বছরের রুলস নিয়ে এসছে, কবে 5 বছরের রুলস নিয়ে চলে আসবে, কি করবে কে জানে। পেট্রোল গাড়ি 15 বছরের রুলস, ওই একই ব্যাপার। তা পেট্রোল আর সিএনজি আমার মনে হয় একটা গুড কম্বিনেশন, মানে অ্যাভেল করা উচিত। খালি আমার প্রত্যেকটা ব্র্যান্ডের কাছেই একটু রিকোয়েস্ট যে কাস্টমারের কথা ভেবে যে সিএনজি ট্যাঙ্কিটা টাটার মতো কোনো ইনোভেটিভ ডুয়েল ট্যাঙ্ক বা ফ্ল্যাট ট্যাঙ্ক, কিছু ফ্ল্যাট ট্যাঙ্কও আছে যেগুলো আমি ইন্টারনেটে দেখেছি, মানে রিয়েল লাইফে দেখিনি এখনো, বাইরে আর কি চলে সেগুলো ফ্ল্যাট ট্যাঙ্ক আর কি, মানে ট্যাঙ্কটা তো গোল হয়, তো ওই ট্যাঙ্কটা ঠিক ফ্ল্যাট হয়, তো ওইরকম টাইপের ট্যাঙ্ক আর কি। তো এগুলো যদি একটু কোম্পানিও যদি একটু মানে ইনোভেশন করে তাহলে আমার মনে হয়, আর যদি গভর্নমেন্ট একটু সাপোর্ট করে তাহলে আমার মনে হয় যে সিএনজি কিন্তু একটা বেস্ট অপশন, ইভির থেকেও বেস্ট অপশন। আর ডিজেল আর পেট্রোলের মধ্যে যদি কম্প্যারিজন একটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কিন্তু আমি কিন্তু একটা পেট্রোল গাড়ি কিনেছি রিসেন্টলি, তো অনেকে কোশ্চেন করেছিল আমাকে যে আপনি ডিজেল গাড়ি কেন মানে কিনলেন না, কারণ ডিজেল পেট্রোলের থেকে অনেক বেটার। এই রিলেটেড যদি একটা ভিডিও চান দেখতে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশন খালি আছে, কমেন্ট করে একবার আমাকে অবশ্যই বলুন, আর তাহলে আমি এই রিলেটেডও ভিডিও নিয়ে আসবো। আর এরকম টাইপের অটোমোবাইল ভিডিও দেখতে গেলে, এরকম টাইপের ইনফরমেটিভ অটোমোবাইল ভিডিও দেখতে গেলে বাংলাতে সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করুন। আর সাবস্ক্রাইব নিয়ে আসে শুধুমাত্র মোটিভেশন না, মোটিভেশনের সাথে সাথে সাজেশন, মোরাল ভ্যালু, এই সমস্ত কিছু তৈরি করে। ভুল চুক সবারই হয়, আপনাদের এটাই কাজ। আর এটা আমার খুব ভালো লাগবে যদি কোনো রকমের কোনো ইনফরমেশন মনে হয় যে আরও কিছু অ্যাড করা উচিত, যা সাজেশন থাকুক, আমি সাজেশন অলওয়েজ পজিটিভ ওয়েতে নেওয়ার ট্রাই করি, আর পজিটিভ ওয়েতে নেওয়া উচিত আমার মনে হয়। তো যা সাজেশন আছে যা আছে কমেন্ট করুন। ইনস্টাগ্রামে কিছু ফানি ভিডিও, কার রিলেটেড ইনফরমেশন, সমস্ত কিছু যা ইচ্ছে আপনি আমাকে ইনস্টাগ্রামে এসে ডিএম করতে পারেন, সবার মেসেজের রিপ্লাই করার আমি ফুল অন ট্রাই করি। তো প্লিজ ইনস্টাগ্রামে আসুন, বাংলা টর্ক, সেম হ্যান্ডেল বাংলা টর্ক, ইনস্টাগ্রামে আসুন। রিয়েল লাইফে যা কোশ্চেন গাড়ি রিলেটেড, আপনার সাথে যদি কোনো রকমের কিছু হয় গাড়ি রিলেটেড, যা খুশি ট্রাই করি 24 ঘন্টা আপনাদের রেসপন্স করার। তো ইনস্টাগ্রামে অবশ্যই আসুন, ইনস্টাগ্রামে মেসেজ করুন, আর ফেসবুক পেজটাতেও ফলো করুন, তাতে কি হবে আপনি ফিডেও কিছু জিনিস দেখতে পারবেন। আর ফেসবুকে কিন্তু আমরা একটু ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসি, তো ফেসবুকটাকে অবশ্যই ফলো করুন। আর আপনার যে কোনো জিজ্ঞাসার, যে কোনো ইনফরমেশন, তাতে গাড়ির মেকানিক্যাল হোক, ইন্স্যুরেন্স হোক, যাই হোক, ওপেন টু অল আছে। ফেসবুকে একটু ক্রিয়েটিভ কন্টেন্ট আরও অ্যাডিশনাল ইনফরমেশনের সাথে আসে, আরও ফাস্ট আছে। ইউটিউবের অ্যালগোরিদম আছে, ইউটিউবের রুলস আছে, অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু বলা যায় না, অনেক ব্র্যান্ডের সম্বন্ধে অনেক কিছু বলি, তো ফেসবুককে বলার ট্রাই করি আর কি। ইনস্টাগ্রামেও ট্রাই করি, ব্র্যান্ড সংক্রান্ত অনেক কথা বলা হয়, তো যেগুলো ব্র্যান্ডের খুব একটা পোষায় না, তো অনেক জায়গাতে অনেক রকমের প্রবলেম আসে, কিন্তু আমার তো কাজ রিয়েলিটি তুলে ধরা। এই হলো ওভারঅল সিএনজির গল্প। আর যদি আপনার এই ভিডিও ভালো লাগে, লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে অবশ্যই বলুন। আবারও আমি একই কথা বলবো, যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।